শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়া থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার সঙ্গে থাকা তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়েছে। কালীশঙ্কর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গেল ১.৫ মাস আগে কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত মীর মহিউদ্দিনের বাড়ির নিচতলা ভাড়া নেয় দুই যুবক। ওই বাড়িতেই থাকতেন তারা। বাড়ির নিচতলা ভাড়া নেওয়ার পর থেকে বাড়ির দরজা জানালা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা। তবে আজ হঠাৎ ভোরে বাড়িটির তালা ভাঙার শব্দ পেয়ে তারা দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এ সময় সেখান থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দুজনকে ঢাকায় নেওয়া হয়েছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতারের বিষয়ে স্থানীয়রা ও পুলিশ কি বলছে এবং তাদের কখন এবং কিভাবে ঢাকায় নেওয়া হয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন? আমি আপনাকে জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন, আজকে ভোর ৫টার দিকে হঠাৎ কুষ্টিয়ার কালীশঙ্করপুর ওই সোনার মসজিদ সংলগ্ন যে গলিটি আছে সেখানে একটা ছাত্র ম্যাচ, সেখানে কিন্তু আজকে ভোরে একদম সেনাবাহিনী বেশ কয়েকটি মাইক্রোযোগে এসে বাড়িটিকে ঘিরে ফেলে। ঘিরে এক পর্যায়ে বাড়িটিকে ভেঙে তারা আসলে ভিতর প্রবেশ করে। এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী ছিল, তারা কিন্তু আসলে আতঙ্কিত হয়ে পড়ে। তাদেরকে এক পর্যায়ে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আপনাদেরকে ভয় নেই, আমরা একটা অভিযান এসেছি, আমরা অভিযান শেষ হলে আমরা চলে যাব। এই মর্মে বেশ কিছুক্ষণ অভিযান শেষ করে শিশু সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে আসলে আটক করে একটি কালো মাইক্রোযোগে তারা ভোরেই আসলে রওনা দেয়। তবে আমি কুষ্টিয়া পুলিশ প্রশাসন, এসপি মহোদয় সবার সঙ্গে কথা বলেছি, সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা আসলে আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করে বলেনি তারা আসলে আটক করেছে কিনা। তবে আমরা যে এলাকার যে স্থানীয় জনসূত্র আছে তাদের কাছ থেকে আমরা আসলে জানতে পেরেছি আসলে আজকে সকালে কিন্তু আসলে সেনাবাহিনী এই দুজনকে আটক করে নিয়ে আসলে তারা ঢাকায় চলে গেছে এবং এর তথ্য আমরা জেনেছি। তবে আমরা এখনো কুষ্টিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে বিস্তারিত কিছু জানতে পারিনি। লাবণী। শাহিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও তথ্য আমরা এই বিষয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশিন করার সময় বিজিবি সদস্যদের বাধা দেয়া নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এলাকার লোকজন জানান, এ সময় বিএসএফ সীমান্তে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে, যদিও বিজিবি এই তথ্য স্বীকার করেনি। এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ১৫ শিশু সহ ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়েও ১৪ জনকে পুশিন করার তথ্য নিশ্চিত করেছে বিজিবি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইবাড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফ ১৪ জন নারী পুরুষকে জড়ো করে। পরে তাদের বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা। বিজিবি কর্মকর্তারা জানান, পুশিনের বিষয়টি তারা বুঝতে পেরে বাধা দেন। এ নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ওই সীমান্তের বাসিন্দারা জানান, ভোর থেকে বেলা ২টা পর্যন্ত নোম্যান্সল্যান্ডে বসেছিলেন ৯ জন পুরুষ ও ৫ জন নারী। পরে তাদের রৌমারী বিজিপি ক্যাম্পে আনা হয়। আমি একজন এলপি টিচার, মানে প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম, ইন্ডিয়ার আসাম। আমার ঘর হইল আমার থানা পড়ছে মিকিরভেটা, পোস্ট অফিস মিকিরভেটা, জেলা মরিগাঁও, আসাম। আমার গ্রামের নাম হইল খান্দাপুর। তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। মেহেরপুরের মুজিবনগরের আন্দরবাস সীমান্তে মঙ্গলবার ভোরে কাঁটাতারের গেট খুলে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। তাদের দাবি, তারা সবাই বাংলাদেশের নাগরিক, যাদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম। ভারতের ওটাও হরিয়ানা। খাওয়া দাওয়া করার পরে ৪ দিন থাকার পরে ৫ দিনকে ৩ আমার গাড়ি থেকে দিচ্ছে। দিল্লি আনার পরে সবাই ট্রেন একটা বুক করছে, বুকিং করে ওই ট্রেনে এনেছে হাওড়া। তারপরে এক জায়গা ছিলাম আমরা, ওই জায়গাতেই পালে গেছি।
যে আরেক জায়গায় গেছি, ওখানে পুলিশ গেছে, ধরা দিচ্ছি। পরে তাদের নেওয়া হয় মুজিবনগর থানা পুলিশের হেফাজতে। পুলিশ তাদের পরিচয় তদন্ত করে দেখছে। হস্তান্তর করার পরে আমরা এটা যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে 23 জনকে পুশিনের তথ্য দিয়েছে বিজিবি। সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি জানিয়েছে এরা সবাই বাংলায় কথা বলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারাও কুড়িগ্রামের বাসিন্দা। বনশ্রী হালদার, ৭১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও ডিবির ৮ জন গ্রেফতার নিয়ে ব্রিফিং করছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু আসামিদের মধ্যে এখন পর্যন্ত 2 জন ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার সবিস্তারে তুলে ধরেছেন এই অপরাধ সংক্রান্ত বিষয়ে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার একজন করে হাত তুলবে, আর প্রশ্ন রিপিট না করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। একজন এই পাশে। সব কথা বলার দরকার নেই, সবই বলার দরকার নেই। হ্যাঁ, না ওই যে তদন্ত ডিবি করতেছে তো ও ডিটেইলসটা জানে, ওই বলুন। ডিটেলস যে করছে সে বলতে পারবে। আমি তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইজ এ মাল্টি ন্যাশনাল মাল্টি কোম্পানি, মানে বিশাল বিগ। আমার এই মাথায় তো সব থাকবে না, আমার তো সহকর্মীদের সাথে শেয়ার করতে হয়। মূলত ঘটনার দিন 13 তারিখ স্যার বলেছেন যে রাত 11:45 সময় সরোয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেল থেকে শাম্য এবং তার 2 বন্ধু সরোয়ার্দী উদ্যানের মধ্যে যায়। সরোয়ার্দী উদ্যানের মধ্যে গেলে সরোয়ার্দী উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি, যে ইতিমধ্যে গ্রেফতার আছে এবং যা দেখানো মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। তা মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্য হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ডিবির 8 জন গ্রেফতার নিয়ে ব্রিফিং করছিলেন ডিএমপি কমিশনার। আমরা যুক্ত ছিলাম সেখানে। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে 14 জনকে পুশিং করার সময় বিজিবি সদস্যদের বাধা দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এই বিষয়ে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে 14 জনকে পুশিং করা হয়েছে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে সেটি হয়েছে। সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা তো বিরাজমান রয়েছে। কি পরিস্থিতি দেখছেন সেখানে, জানাবেন। লাবণী, আসলে কুড়িগ্রামের যে অবস্থাটি, কুড়িগ্রামে কয়েকদিন থেকে এই পুশিংয়ের ঘটনায় বিভিন্ন সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে এবং এই সীমান্তগুলোতে বিজেপির টহল আরও জোরদার করেছে। আপনি জানেন যে কুড়িগ্রাম এমন একটি জেলা যে জেলাটি একদম সীমান্ত সংলগ্ন। এখানে ভারতের 3টি প্রদেশ এই জেলার পাশ দিয়ে রয়েছে, আসাম, মিজোরাম এবং পশ্চিমবঙ্গ। আজকে ভোরবেলায় কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে এখানে প্রায় 14 জন মানুষকে বিএসএফ তাদের লোকজন বাংলাদেশের ভিতর ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু বিজেপির বাধার মুখে এটা তারা পারেনি। এই কারণে বেশ কিছুক্ষণ উত্তেজনা চলছিল এবং অসমর্থিত একটি সূত্র আমাকে বলছে ওই সময় বিএসএফ 4 রাউন্ড গুলি ছড়েনি, তারা সাউন্ড গ্রেনেড ছুঁড়েছিল। আমি বিভিন্ন এলাকার খোঁজখবর নিয়ে দেখেছি, আসলে সীমান্তে যে মানুষগুলো রয়েছে তাদের আসলে এই মুহূর্তে চরম একটি আতঙ্কে তারা কাটছে, কারণ প্রতিদিনই কোথাও না কোথাও এই ধরনের পুশিংয়ের ঘটনা ঘটছে। আমাকে 35 ব্যাটালিয়নের
ডেপুটি কমান্ডার শামসুল ইসলাম জানিয়েছেন যে আজকে ভোরবেলা এইসব এলাকায় রৌমারি যে এলাকাটি দিয়ে 14 জন লোককে ঢুকেছে, এর মধ্যে 9 জন হচ্ছে পুরুষ, 5 জন হচ্ছে মহিলা। তাদেরকে ঢোকানোর চেষ্টা করেছিল, কিন্তু বিএসএফের বাধার মুখে পারেনি এবং এই সময় তিনি স্বীকার করেননি যে আসলে সাউন্ড গ্রেনেড দেয়নি, এই কথাটা তিনি বলেনি। তবে অসমর্থিত সূত্র আমাকে বলছে যে আসলে সাউন্ড গ্রেনেড মেরেছিল। তিনি বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে গিয়েছেন। আমি সর্বশেষ খবর নিয়ে জেনেছি যে দুপুর 2টা পর্যন্ত তারা নো ম্যানস ল্যান্ডেই ছিল। এই পরে বিজেপি এইসব 14 জন মানুষকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। আপনি জানেন যে কুড়িগ্রামের যে সীমান্ত জেলা, এখানে 287 কিলোমিটার যে রাস্তাটি সীমান্তের মধ্যেই পড়ে। এই পুরো সীমান্তটি এত বড় যে এখানে অনেক জায়গায় নদী রয়েছে, অনেক জায়গায় কাঁটাতারে বেড়া নেই। এইসব জায়গায় বিএসএফ ইচ্ছাকৃতভাবে অনেক সময় অনেক ঘটনা ঘটিয়ে থাকে। তবে আমাদের বিজেপি সবসময় কড়া ভূমিকা রাখার কারণে তারা এখন পর্যন্ত কোনো অবস্থার সৃষ্টি করতে পারেনি। তবে মানুষজন বলছে যে যেভাবে তারা উত্তেজনা করে, এতে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার মতো কোনো ঘটনা ঘটতে পারে। আপনাকে আরেকটি কথা বলে রাখি, কুড়িগ্রামের এই সীমান্ত দিয়ে গত 7 দিনে ফুলবাড়িতে 24 জন, মুনগামারিতে 12 জন এবং আজকে 14 জন লোককে তারা জোর করে এই অঞ্চলে ঢোকানোর চেষ্টা করছে। শুধু কুড়িগ্রাম নয়, আশেপাশের লালমনিরহাট, নীলফামারী সহ বিভিন্ন এলাকায় পুষুনির মতো ঘটনা ঘটছে। আপনাকে আরেকটি বলে রাখি যে এই সীমান্ত এলাকাটি বিশেষ করে বর্ষাকালে যখন পানি প্রচুর থাকে, ওই সীমান্ত এলাকা দিয়ে যখন এমনিতেই মানুষ ঢোকানো অনেক সহজ হয়ে যায়। যেহেতু নদীর উপরে আপনি জানেন যে কুড়িগ্রামে 16টি নদ নদী রয়েছে, এই নদ নদীর অনেকগুলো ভারতের মুখ দিয়ে বাংলাদেশে ঢুকছে। এখন সেখানে তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে সীমান্তের সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। এদিকে হত্যা সহ 2টি মামলার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকাল 8:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়াতে আদালতে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। বেলা 11:30টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে নেওয়া হয়। এ সময় আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের জানান, হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় 2 দিনের রিমান্ড ও সিংগাইরে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে 2 দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় 4 দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে। সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের আরেকটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6-এর বিচারক SM আলাউদ্দিন এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলাটির চিন্ময় কৃষ্ণকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশের পাশাপাশি জিজ্ঞাসাবাদ শেষে 4 জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়ও নির্ধারণ করে দিয়েছে আদালত। এর আগে ভাঙচুর, হামলা, বিস্ফোরণ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও চিন্ময়কে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত। গত 26শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা নিয়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের এক পর্যায়ে নগরীর রঙ্গম সিনেমা হলের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। দেশে পুশিন বাড়লেও সীমান্ত শতভাগ সুরক্ষিত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে 14তম ব্যাচের ডেপুটি জেলার এবং 62তম কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের সব কারাগার কারেকশন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। রাশিদুল হক রুশোর প্রতিবেদন।
6 মাসের প্রশিক্ষণ শেষে শৃঙ্খলা আর মানবতার বার্তা নিয়ে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী কুচকাওয়াজে উপস্থিত 14 ব্যাচের ডেপুটি জেলার এবং 62 ব্যাচের কারারক্ষীরা। কুচকাওয়াজে উপস্থিত থেকে সালাম ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি নতুন ডেপুটি জেলার ও কারারক্ষীদের বলেন, বন্দীদের অপরাধী নয়, সংশোধনযোগ্য মানুষ হিসেবে দেখতে। আজ তোমরা যে শপথ নিয়েছ তার হৃদয়ে গভীরে ধারণ করবি এবং বাস্তবায়নে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবি। তিনি আরও বলেন, সরকার কারাগারের নিরাপত্তায় কারারক্ষীদের আধুনিকায়নের পাশাপাশি বন্দীদেরও সংশোধনের ব্যবস্থা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আমরা কারাগারকে একটি রিফরমেটরি কারেকশন সেন্টার হিসাবে গড়ে তুলতে চাই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে পুশিন বাড়লেও সীমান্ত শতভাগ সুরক্ষিত। অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। সমাপনী কুচকাওয়াজে 18 জন নবীন ডেপুটি জেলার ও 508 জন কারারক্ষী অংশ নেন। এদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সব দলের সাথে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় উত্তরাঞ্চলের দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগত সময় দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছিল পতিত ফ্যাসিস্ট সরকার, যারা এখন নানা রকম গুজব ছড়িয়ে 24-এর অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই যে কোনো তথ্য যাচাইয়ের মাধ্যমে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। এছাড়া আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের বেছে নেয়ারও আহ্বান জানান তিনি। ঘোড়াঘাটের পথসভা শেষে হিলিতে যান সার্জিস আলম। সেখানে হিলিবাসীদের সুখ দুঃখের কথা শোনেন। পরে সেখান থেকে জেলার আরও 4টি উপজেলায় পথসভায় অংশ নেন তিনি। নীতিতে বিশ্বাস করি না। যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় সেই ন্যায্য হিস্যার কথা বলতে এনসিপি সেই জায়গায় সবার প্রথমে যাবে। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। বরগুনায় অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ সেবা চালু রেখে অফিসিয়াল ও সেবা সংক্রান্ত বাকি সব কার্যক্রম বন্ধ রেখেছেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ কার্যালয়ে একটি ব্যানার ঝুলিয়ে চলে গেছেন সকল কর্মকর্তারা। 11তম গ্রেডে বেতন সহ 3 দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে 1 কোটিরও বেশি শিশু শিক্ষার্থী। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চাকরির শুরুতে 11তম গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত সরকারি শিক্ষকরা খুলনায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। এতে দ্বিতীয় দিনেও জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তবুও ক্লাসের শিক্ষার্থী এসেছিলেন শিক্ষকের অপেক্ষায়। খেলাধুলা করছি, হই হুল্লোড় করছি, খাওয়া দাওয়া করছি, এইভাবেই আমাদের সময় কাটছে। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আমাদের পরবর্তীতে সেইভাবে আমাদের অতিরিক্ত ক্লাস নিতে হবে, সেভাবে আমরা পোষাবো। দাবি আদায় কঠোর অবস্থানে সিলেটের শিক্ষকরা। তারা বলছেন, গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে পূর্ণ কর্মবিরতি পালন করছেন তারা। আমরা যারা সহকারী শিক্ষক সারা জীবন চাকরি করার পরেও শেষ বয়সে আমাদের কিন্তু লাস্ট সহকারী শিক্ষক হিসেবে আমাদের
চাকরি থেকে অব্যাহতি নিতে হয়। প্রাথমিক সরকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে কুড়িগ্রামেও কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। তারা স্কুলে আসলেও ক্লাস নেননি। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃত্বে সারা দেশব্যাপী আমরা দীর্ঘ 1 মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। নীলফামারীতে শিক্ষার্থীরা ক্লাসে এসে শিক্ষকদের অপেক্ষায় থাকতে দেখা গেছে, তবে কেউ পাঠদানে আসেননি। আমাদের 3 দফা দাবিতে কর্মবিরতি চলছে, যতদিন দাবি আদায় হবে না ততদিন এই কর্মবিরতি চলবে। ময়মনসিংহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি চলছে, তবে নগরের কয়েকটি বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস করাতে দেখা গেছে। ওদের কোনো দুর্ঘটনা ঘটলে ওদের বাবা মা আমাদেরকে করবে, গিল্টি করবে। ওই কারণে আমরা চাচ্ছি যে ওরা ভিতরেই থাকুক, কিন্তু আমরা কোনো কাজ করব না। বরিশালে চলমান রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস, রুটিন মেনেই পুরো সময় সরব ছিল স্কুল প্রাঙ্গণ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে দেশে ৬৫,৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪.৫ লাখের বেশি সহকারী শিক্ষক কর্মরত। আব্দুল্লাহ মামুন, ৭১। কয়েক বছরের বিরতির পর এবার দেশে আবারও চিকুনগুনিয়া ভাইরাসের প্রকোপ দেখা দিচ্ছে। রোগ নিয়ন্ত্রণ ও রোগতত্ত্ব ইনস্টিটিউট আইডিসিআর বলছে, সন্দেহভাজনদের নমুনা পরীক্ষায় অন্তত ৪৫% রোগীর শরীরে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। রোগটি প্রাণঘাতী না হলেও এটি মানবদেহে বহুমুখী সমস্যা তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত এই রোগটি ডেঙ্গুর মতোই চরিত্র বদল করে নতুন রূপে হাজির হতে পারে। তাই উচ্চমাত্রার জ্বর, হাড়ের জয়েন্টে ব্যথার লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যেতে বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। মশাবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন শিশু থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সী রোগীরা। রোগ নিয়ন্ত্রণ ও রোগতত্ত্ব ইনস্টিটিউট আইইডিসিআর এর তথ্য বলছে, এবছর 282 জন রোগীর নমুনা পরীক্ষা করে 128 জনের দেহেই চিকুনগুনিয়া সংক্রমণ মিলেছে। শতকরা হিসেবে যা প্রায় 45%। গেল এপ্রিল থেকেই রোগীদের দেহে চিকুনগুনিয়া ধরা পড়ছে। শঙ্কার তথ্য হল, ডেঙ্গুর মতো এবারের চিকুনগুনিয়ার ক্ষেত্রেও চরিত্রগত পরিবর্তন পাচ্ছেন গবেষকরা। গত বছরই 2024 সালে আমরা দেখলাম যে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ 2 আমেরিকা মিলে যে স্বাস্থ্য সংস্থা আছে, সেইখানেই প্রায় 250-র মতো কিন্তু মৃত্যু সংঘটিত হয়েছে এই চিকুনগুনিয়ার জন্য, যেগুলি হচ্ছে রিপোর্টেড কেস। তার মানে এর থেকে বেশি সংখ্যক কিন্তু আপনার চিকুনগুনিয়া জনিত মৃত্যু হয়েছে, সেগুলো হয়তো রিপোর্ট হয়নি। চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম, তবে রোগটি সেরে গেলেও দীর্ঘমেয়াদে রোগীদের শরীরে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে। শরীরের গিটে গিটে তীব্র ব্যথা হয়। ডায়াবেটিস ও অন্য জটিল রোগীর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে চিকুনগুনিয়া। তাই সময় মতো সঠিক চিকিৎসাই সমাধান। যে ডেঙ্গুর ক্ষেত্রে যে আমরা NS1 করি, চিকুনগুনিয়া আলাদা টেস্ট RT-PCR করা হয়, যেটা আমরা আইডিসিআর করে থাকি। তো সেটা অবশ্যই যদি বললাম, যখন লক্ষণটা দেখা দিবে তখনই যেন অবশ্যই টেস্টটা করে নেয়, কারণ তার কি ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া সেটা কিন্তু আইডেন্টিফাই করা সবার আগে দরকার। কীটতত্ত্ববিদরা বলছেন, দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের একমাত্র বাহক এডিস মশা। তাই সবার আগে দরকার এডিসের উৎস ধ্বংস করা। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, কোনো দেশে ইয়েলো ফিভার, এই 4টি রোগ একসাথে এই একই মশা ছড়ানো সক্ষম এবং ছড়াতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এই মশাটিকে ডেডলি মসকিটো বলা হয়। যে মশাটি সবচেয়ে বেশি রোগ ছড়ায় সেটি হচ্ছে এডিস মশা। বর্ষা মৌসুমে মশার উৎস ধ্বংসে সারা দেশে সিটি কর্পোরেশনগুলোর সমন্বিত উদ্যোগই পারে রোগটির বিস্তার ঠেকাতে। মেহেদি হাসান, ৭১, ঢাকা। পানি বাড়তে শুরু করেছে যমুনায়। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে সদর উপজেলার খোকসাবাড়ি ও ছোনগাছা এলাকায়। একই সাথে বাড়ছে করতোয়া, ফুলজোর ও হুড়া সাগর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি। ভুক্তভোগীরা জানান, প্রতিদিনই নদীতে হারিয়ে যাচ্ছে ভাটপিয়ারি সহ কয়েকটি গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। হুমকির মুখে রয়েছে স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, আতঙ্কিত হওয়ার কিছুই নেই, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউসুফ দাওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। বর্ষার আগেই ভাটপিয়ারি গ্রামের 4 কিলোমিটার এলাকা জুড়ে আকস্মিক ভাঙন শুরু হয়েছে।
একইভাবে ভাঙছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ও ছনগাছা এলাকায়। ভুক্তভোগীদের অভিযোগ, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। এই নদী ভাঙতেছে মূলত এই অবৈধভাবে বালু কাটার কারণে। নদী অনেক দূরে ছিল, এই অবৈধভাবে বালু উঠানোর কারণেই নদী এখন যে স্থায়ী বাঁধ রয়েছে সে বাঁধটা এখন ভেঙে যাওয়ার উপক্রম। এই অবস্থায় যদি চলতে থাকে অন্তত আমি মনে করি যে 1 সপ্তাহ লাগবে না, আমাদের পুরো গ্রাম উঠে যাবে। 1 মাস ধরে চলা ভাঙনে 10টি গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা, অধিকাংশ ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। আকস্মিক ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন যমুনা পাড়ের মানুষ। আমরা 2বার ভাঙিয়া এই জায়গায় এসে আশ্রয় নিচ্ছি, এখন এই জায়গায় যদি ভেঙে যায় তাহলে আমাদের আর কোনো উপায় নাই। নদীর এ পরিমাণ ভাঙন চাপ দিছে, অতিরিক্তভাবে আমার প্রায় 3 বিঘার মতন কুশালে রাখছিল, ভেঙে চলে গেছে এই বিগত 1 মাসের ভিতরে। বাড়ি ঘর অনেক কিছু বিলীন হয়ে গেছে, স্কুল মাদ্রাসা সব অনেক কিছু ছিল এখানে। এখন আমরা এই নদীর কাছ চাচ্ছি অভ্যাসের কাছে যে এখানে কিছু বস্তা ফেলাই বা বুলাক ফেলাই এই জিনিসটা রাখা হবে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওই জায়গাতে লাঞ্চিং অ্যাপ্রনগুলো এখন লাঞ্চ করতেছি, ওই জায়গাগুলোতে ভাঙতেছে। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীর পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিওটিউব ডাম্পিং করছি। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা সিরাজগঞ্জের ভাটপিয়ারি, শিমলা, 5 ঠাকুরি ও শাহজাদপুর সহ বেশ কয়েকটি গ্রাম। শাকিলা শম্পা, একাত্তর। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিশ্চিত করতে এবারও নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে ট্রেনের বগি মেরামতের কাজ। তীব্র জনবল সংকট থাকলেও এরই মধ্যে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে লক্ষ্যমাত্রার 100টি বগি। বাড়তি আরও 30টি বগি মেরামতের কাজ চলছে। এসব বগি রেল বহরে যুক্ত হলে ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে, এমনটাই আশা সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষের। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার 29টি ওয়ার্কশপে এখন কর্মব্যস্ত। ত্রুটিপূর্ণ এবং জরাজীর্ণ বগিগুলো শ্রমিকদের নিপুণ মেরামতের পর ফিরে পাচ্ছে নতুন জীবন। আসছে ঈদুল আজহায় ঘরমুখী মানুষকে নিরাপদে পৌঁছে দিতেই তাদের এই প্রচেষ্টা। তবে জনবলের তীব্র সংকট থাকায় হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। যথাসময়ে বগি হস্তান্তর করতে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। 40 জনের জায়গা যদি 150 জন হয়, 120 জন হয়, আমরা কাজটা কিন্তু বেশি ভালোভাবে কিন্তু আমরা এগিয়ে নিতে পারবো। টিএলআর শ্রমিক দিয়ে আমাদের মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছি। তো ওভারটাইম হিসেবে আমরা কাজ করতেছি যাতে আমাদের কোচগুলো সঠিক সময়ে আমরা দিতে পারি। এই পুডিং চলতেছে, আজকাল নাট ফিল-আপ হলে এখানকার কাজ শেষ। ঈদে 100টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের আগেই সেসব মেরামত শেষে পাঠানো হয়েছে রেলের ট্রাফিক বিভাগে। এখন চলছে অতিরিক্ত আরও 30টি বগি মেরামতের কাজ। আমরা অতিরিক্ত হিসেবে আরও 30টা কোচ আউটরানের টার্গেট নিয়েছি, যাতে অতিরিক্ত যাত্রী রেলে তারা চলাচল করতে পারে এবং ঘরে ফিরতে পারে। মেরামত হওয়া এসব বগি ঢাকা থেকে বিভিন্ন রুটে রেল বহরে যুক্ত করা হবে বলে জানিয়েছেন কারখানাটির বিভাগীয় তত্ত্বাবধায়ক। মূলত ঢাকা থেকে বহির্মুখী ট্রেনগুলোতে যুক্ত হবে। এছাড়াও ইন্টারনালি যে ট্রেনগুলো আছে রূপসা সীমান্ত থেকে অন্যান্য তিতুমি বরেন্দ্র, এগুলোতে আশা করি অতিরিক্ত কোচ সংযোজিত হবে। দেশের সবচেয়ে বড় এই রেল কারখানাটিতে 3220 জন নিয়োগের কথা থাকলেও কাজ করছেন মাত্র 854 জন, আর অস্থায়ী শ্রমিক রয়েছেন 210 জন। বনশ্রী হালদার, একাত্তর। ঝালকাঠিতে কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খামারগুলোতে। সুষম খাবার দিয়ে লালন পালন করে বিক্রির জন্য গবাদি পশু প্রস্তুত করে তুলছেন খামারিরা। তবে পশু খাদ্যের দাম বাড়ায় খামারিদের টিকিয়ে রাখতে ভারতীয় গরু আমদানি বন্ধ করার দাবি রয়েছে তাদের। আর এবছর স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই জেলার কোরবানির পশুর চাহিদা মেটানো যাবে বলে মনে করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠিতে ছোট বড় বিভিন্ন খামারে বছর জুড়ে দেশি বিদেশি গরু লালন পালন করা হলেও এর বেশিরভাগই বিক্রি হয় কোরবানির ঈদে।
আর তাই ঈদকে ঘিরে নেওয়া হয় বাড়তি যত্ন। রাত দিন ব্যস্ততা বাড়ে খামারিদের। এরই মধ্যে অনেক খামারে গরু বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে দেশি, অস্ট্রেলিয়ান, হলস্টিন সহ বিভিন্ন জাতের গরু। আশাবাদী এবছর আমি লাভবান ইনশাল্লাহ হব বা ভালো দাম পাবো। গরু আছে আমার ইনশাল্লাহ 1,30,000 থেকে 1.5 লাখ, 1,80,000, 2 লাখ, 2.5 লাখ এই ধরনের গরু আছে আমার ফার্মে। পরিশ্রম বেশি করা লাগতেছে, এখন সামনে কোরবানি আসছে, এই জন্য একটু বেশি পরিশ্রম করা লাগতেছে। তবে এবছর গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি পশুর হাটগুলোতে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। আমরা ছোট গরু হুটাই উড়ে 1 বছর পারি, আমরা পালাবারে কোরবানি উপযুক্তটা আমরা বিক্রি করতে নিই হাটে নিয়ে আমরা তেমন দাম পাই না। ইন্ডিয়ানকে চোরাই পথে গরু আসে, এগুলো যদি সরকার চেক দিতে পারে তাহলে আমরা লাভের আশা করি। হ্যাঁ স্যার, আমরা এই সারা বছর খাওয়াই কোনো লাভ করতে পারি না। এই ফার্ম থেকে 12টি গরু কোরবানি হাটে ওঠানোর জন্য প্রস্তুত করেছি। এখন শেষ মুহূর্তে পরিচর্যা চলতেছে। এদিকে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই এবছর জেলার কোরবানির চাহিদা মেটানো সম্ভব। তাই খামারিদের প্রাকৃতিকভাবে পশু লালন পালনের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে এবং তারা সার্বিকভাবে মনিটরিং করবে কোনো অসুস্থ অ্যানিমেল যেন হাটে বিক্রি কোনো মতেই না হয়। আর ভারতীয় গরু তো বাংলাদেশে আসে না, সরকারও এটা ডিসকারেজ করে, আমরাও ডিসকারেজ করতেছি। এবং ভারতীয় গরুর যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো, ট্রান্স বাউন্ডারি মাইগ্রেটরি ডিজিজ, এটা বর্ডার দিয়ে যে গরু বা অ্যানিমেল আসে, এটা আমাদের অ্যানিমেলের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 1,500 খামারে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে 20,000 গবাদি পশু। মনিরা কাজরি, 71। বঙ্গোপসাগরে মাছ ধরায় চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। নিয়ম অনুযায়ী এ সময় জেলেদের জন্য সরকারিভাবে চাল বরাদ্দ থাকলেও পটুয়াখালীর রাঙাবালির বহু জেলে পরিবার এখনও কোনো সহায়তা পাননি। এতে নিষেধাজ্ঞা অমান্য করছেন কেউ কেউ। এদিকে মৎস্য বিভাগ বলছে জেলেদের জন্য প্রথম ধাপের চাল বরাদ্দ এসেছে। ইউনিয়ন পরিষদ চাইলে যে কোনো সময় বিতরণ করতে পারে। রাঙাবালি সংবাদদাতা কামরুল হাসানের প্রতিবেদন। সাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে 15 এপ্রিল, চলবে 11 জুন পর্যন্ত। কিন্তু এখনও সরকারি খাদ্য সহায়তা পাননি রাঙাবালির অনেক জেলে। এতে কর্মহীন হাজারো জেলে পরিবার দিন কাটাচ্ছেন কষ্টে। সরকারি নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার এই সময়কালে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হয়। কিন্তু জেলেরা বলছেন নিষেধাজ্ঞার শেষ দিকে চাল দেওয়া হলে তা তাদের তেমন কোনো উপকারে আসে না। এই তো অবরোধে তো আমরা মান্য চলি, কিন্তু এর মধ্যে যদি চাল না দেয় তা আমাকে একটু কষ্ট হয়। এখন আমাদের বাড়িতে বলেছি, আমাদের চাল যদি পাইতাম আমার উপর হইতে। আমরা যে জানলেন আমার যে চালটা পাওয়ার কথা, ঠিক আছে, আমরা জিনওয়ান জেলে হইয়া আমরা কিন্তু চাল পাই না। অন্যদিকে প্রকৃত অনেক জেলের নাম সরকারি তালিকায় না থাকায় বছরের পর বছর তারা বঞ্চিত হচ্ছেন সরকারি সহায়তা থেকে। আমাকে কাঠ পাই না, আমরা কাঠ পাই যাবো 5 বিল্ডিং আছে, যারা আইলেডি করে বাপ দাদার সম্পদ আছে হেরা কাঠ পায়। যারা ভালো অবস্থাশালী হেরা পায় কাঠ, হেরা পায় জানলে নাম। আজ পর্যন্ত আমি কোনো কাঠে কোনো নাম আমার নাই। তাদের অভিযোগ, অনেকে জেলে না হয়েও সরকারি এই চাল পাচ্ছেন, ফলে অনেক সময় বাধ্য হয়েই তারা ভাঙছেন নিষেধাজ্ঞা। নাম দেওয়ার সময় কাছ থেকে 3,000 টাকা নেছে, তাই তারা বলছে নাম পাস হয়েছে। নাম পাস হয়েছে কিনা তা আমরা জানি না, কিন্তু আজ পর্যন্ত কাঠ আমরা হাতে পাইনি। কারা নিছে? আমার ঘরের মেম্বার। যারা টাকা দিতে পারে ওই নেতারা যে দলই হারাই খায়। এদিকে মৎস্য বিভাগ জানায়, প্রথম ধাপে 56 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা যে কোনো সময় এই চাল বিতরণ করতে পারেন। যারা এই যে আপনার সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে, শুধুমাত্র তারাই এই চালের সুবিধাটা পাবে। যারা হচ্ছে সরাসরি জেলে মাছ ধরার সাথে কাজে নিয়োজিত না, সেই সব তালিকা আমরা বাদ দেওয়া হবে। আর উপজেলা প্রশাসন বলছে মৎস্য তালিকা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা হালনাগাদ করার একটা কার্যক্রম ইতিমধ্যেই আমরা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আমরা আমাদের উপজেলা খুব দ্রুতই সেটা চালু করব। তার মাধ্যমে হয়তো আমাদের এই জেলেদের যেই কাটে যদি কোনো অনিয়ম হয়ে থাকে বা যারা জেলে মৎস্যজীবী পেশার সাথে যুক্ত না এরকম কেউ যদিও থাকে, তাহলে তাদেরকে আমরা বাদ দিয়ে প্রকৃত জেলেদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছেন
16,809 জন। কামরুল হাসান, একাত্তর, রাঙাবালি, পটুয়াখালী। পটুয়াখালীর রাঙাবালি উপজেলার চরমন্তাজ ইউনিয়নের সুইস বাজারে লাগা আগুনে পুড়ে গেছে 4টি দোকান। স্থানীয়রা জানান, ভোরে বাজারে আগুন লাগে। এ সময় আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এতে চায়ের দোকান, 2টি মুদি দোকান ও একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান একেবারেই পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আসন্ন জাতীয় বাজেটে রংপুরের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন সমাবেশ করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে গণসংহতি আন্দোলন। প্রেসক্লাব চত্বরে সংগঠনের জেলা আহ্বায়ক তহিদুর রহমানের সভাপতিত্বে এই মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা দেন সদস্য সচিব মোফাক্খারুল মুন, আব্দুল জব্বার সরকার সহ অন্যান্য নেতারা। এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত রংপুরকে 1 নম্বর জেলা হিসেবে গড়ে তুলতে আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দেন। কুড়িগ্রামে শিল্পকলা একাডেমি চত্বরের উন্মুক্ত মঞ্চে 3 দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব হয়েছে। কুড়িগ্রাম শিল্পকলা একাডেমি আয়োজিত উৎসবে এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, লোককাহিনী নিয়ে বিভিন্ন নাটক পরিবেশিত হয়। উৎসবে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের আঞ্চলিক ভাষা প্রাধান্য দিয়ে সাজানো হয়েছিল সংলাপ। 3 দিনের উৎসবে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, লোককাহিনী নিয়ে এসব সংলাপের নাটক পরিবেশিত হয়। এগুলোর কোনোটিতে ছিল গানের প্রাধান্য, কোনোটিতে নাচের, আবার কোনোটিতে ছিল অভিনয়ের প্রাধান্য। এতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন নাটকও পরিবেশিত হয়। কুড়িগ্রামের শিল্পকলা একাডেমি চত্বরের উন্মুক্ত মঞ্চে জেলা শিল্পকলার বিভিন্ন শিল্পীরা ভাওয়াইয়া, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে। লোকনাটক উৎসবে নাটক দেখতে জেলা শিল্পকলা প্রাঙ্গণে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। রাষ্ট্রীয়ভাবে পালাগানের প্রসারে পৃষ্ঠপোষকতা ও এর শিল্পীদের সরকারিভাবে সহায়তার দাবি জানান উৎসবে অংশ নেওয়া শিল্পীরা। প্রাচীন এই লোকসঙ্গীত যারা গাইতেছে তাদের যদি সরকারিভাবে একটু পৃষ্ঠপোষকতা দেওয়া হতো, কিংবা এরকম শিল্পকলা একাডেমির মাধ্যমে বছরে কয়েকবার প্রোগ্রামগুলো হতো, জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যেত, কারণ এই গানগুলো তো হারিয়ে যাবে। এরকম আয়োজন আমরা প্রতি বছর বা প্রতি সময় আমরা চাই। লোকনাট্য সহ সংস্কৃতির বিলুপ্ত প্রায় সব আঙ্গিককে ফিরিয়ে আনতে আরও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। যুব সমাজ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কুড়িগ্রামের জেলার আমার যেমন ভাওয়াইয়া আছে ঐতিহ্য, সেরকম আমাদের কুষাণ গান, পালা গান হারিয়ে গিয়েছে, এটাকে ধরে রাখতে হবে। লোকসংস্কৃতির অন্যতম উপাদান লোকনাট্য, পালাগানকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান জেলা শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা। বাংলাদেশের প্রতিটা জেলায় এই অনুষ্ঠানটি আয়োজন হতে যাচ্ছে, এমনকি হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে কুড়িগ্রাম জেলায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি এর মাধ্যমে এই লোকনাট্য যেই শিল্প মাধ্যমটি সকলের কাছে পৌঁছে যাবে, এমনকি আরও জনপ্রিয়তা অর্জন করবে। কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি এবং কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে দেশঝোঁক সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজেও সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।